শুভ দুপুর প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত সরাসরি সম্প্রচারিত একুশে দুপুর অনুষ্ঠান থেকে সবাইকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা আপনাদেরকে যারা দেশের বাইরে বসে একুশে দুপুর দেখছেন। সঙ্গে সঙ্গে হিন্দু ধর্মাবলম্বীদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি আজকে জন্মাষ্টমী উপলক্ষে। প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি আজ আমাদের সাথে গল্প স্বল্প পর্বে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী ও আর্কিটেক্ট শেখ লানা। আর অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আছি আমি জুলিয়া ইসলাম শিশির। এইবার আমন্ত্রিত অতিথির সাথে গল্প স্বল্প। আসুন কথা বলি আজকের অতিথির সাথে। লানা আপু, স্বাগত একুশে দুপুরে। কেমন আছেন? ভালো আছি, খুব ভালো লাগছে। আমাদের অনেক ভালো লাগছে, আপনার মতো একজন গুণী মানুষকে আমাদের মাঝে পেয়েছি। আমরা অনেক গল্প করব, আপনার সম্পর্কে জানবো এবং আমার দর্শকদেরকে জানাবো। প্রথমে একটু জানতে চাইছি যে আপনি প্রবাসে রয়েছেন দীর্ঘদিন যাবত এবং দেশে ফিরেছেন। এইবার দেশে ফিরেছেন কোনো একটা নির্দিষ্ট কারণে, সেই কারণটা একটু জানতে চাই। আপনি গান করেন, সেই গানের সাথে রিলেটেড কি কিছু? হ্যাঁ, কিছুটা তো অবশ্যই। দেশ তো দেশই, দেশের কাছে তো বারবার চলে আসতে ইচ্ছেই করে। গানের ব্যাপারটা ছোটবেলা থেকে যখন গান করতাম তখন তো সেটা একটা পরিবারের ভেতরেই মানে একটা উৎসাহ উদ্দীপনা ছিল। সব সময় বাবা মা প্রচন্ড চাইতেন আমি গান করি এবং সেই উৎসাহ থেকে সে সাপোর্ট থেকে গানটাকে নিয়ে ছোটবেলা একটা প্যাশনের মতো কাজ করতো। তো যেটা হয় তারপর লেখাপড়া, আর্কিটেকচারে পড়েছি, এটাও কিছুটা সময় আমার নিয়েছে, কিন্তু তার সাথেই প্যারালালি গান করতাম। বাংলাদেশ টিভিতে এবং রেডিওতে রেগুলার গান করেছি। সেটা চালিয়ে যেতে কিছুটা অবশ্যই সময়কে আমার ভাগ করে নিতে হয়েছে। তারপর তো প্রফেশনে চলে যাওয়া, সেটা আরো বেশি কিছুটা সময় নিয়ে নিল। তারপর চলে যাওয়া প্রবাসে এবং সেখানে আবার লেখাপড়া, চাকরি, তারপর সংসার, বড় হওয়া, সবকিছু মিলিয়ে কিছুটা সময় দিয়েছি। তো গানটাকে আবার নতুন করে চাচ্ছি যে শুরু কিন্তু করতে। আপনার একটা অ্যালবামও বের হয়েছে, সঙ্গে আমার চল। এর সঙ্গীত আয়োজনে ছিলেন কেতন শেখ, যিনি কিনা আপনারই ভাই, এবং গানগুলো অসাধারণ গান, আমি নিজেও শুনেছি। সেই হিসেবে যদি একটুখানি জানতে চাই, ভাইয়ের সাথে কাজ করাটা কেমন অনুভব করেছেন? এক অদ্ভুত অনুভূতি এবং সত্যি ইউনিক, এটা আমার কাছে মনে হয়। ভাই আবার ছোট ভাই, সে ছোটবেলা থেকে কিন্তু আমি যখন গান করতাম সেও কিন্তু সুরের সাথে এবং গানের সাথেই তার প্রচন্ড সম্পর্ক ছিল এবং সে গড়ে তুলেছে, কারণ সে কম্পোজ করতে পছন্দ করতো সবসময়। তার বিভিন্ন বাদ্যযন্ত্র শেখা এবং নিজেও গান করতো। তারপর সে কম্পোজিশনে চলে গেল এবং তার এই কম্পোজিশন গুলোই প্রতিটি 10টা গানে বিভিন্ন রকমের ভ্যারাইটি আছে আসলে গানগুলোর ভেতর। তো আমাদের দুজনের হঠাৎ করে আমরা নিজেরাই বললাম যে আমরা ছোটবেলা থেকে গান করেছি, আমরা দুজন মিলেই কাজ করব এবং আমরা গানের একটা অ্যালবাম তৈরি করব। এটা একটা স্টোরির মতোই বলা যায়, কারণ দুজন এখন দুই দেশে থাকি। তারপর দুজনের ভেতর এই চিন্তাটা যখন আসলো, দুজন একসাথে কাজ করলাম এবং দুজনের সম্মিলিত প্রচেষ্টায় এই যে অ্যালবামটা বের হলো। একটু জানতে চাইবো ফিডব্যাকটা কেমন দর্শক কিংবা শ্রোতাদের কাছ থেকে? এটা সত্যি আমি এখন পর্যন্ত খুবই ভালো ফিডব্যাক পেয়েছি, এই জন্য যে গানগুলোর ভেতর ভ্যারাইটি আছে, যেটা এখন মেলোডি, ব্যালাড এবং ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল সব ধরনের গানের একটা সমন্বয় এই অ্যালবামটি। আধুনিক গানের অ্যালবাম, নতুন গান, নতুন লেখা, কিন্তু কেতনের সবগুলোই কেতন শেখের সুরে করা। এবং এই যে ভ্যারাইটি গুলো আছে এখন, সেগুলো মানে বাংলা গানের ভেতর তো আমাদের মেলোডি একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো সেই মেলোডিটাকে আমরা ধরে রাখতে চাচ্ছিলাম, দু ভাই বোন মিলে আমরা সেই মেলোডিটা ধরে রাখবো। গানের একেবারে যে আমাদের যেটা চিরাচরিত আমাদের গান, বাংলা গানের যে আইডেন্টিটি, সেটাকে আমরা আবার নিয়ে আসতে চাচ্ছিলাম। তো দুজনের এই প্রচেষ্টার একটা বড় মানে উদ্দেশ্য ছিল এই বাংলা গানটাকে আরো ফোকাস করা, যে মেলোডিটা আমাদের একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো সেইটার সূত্র ধরেই গানগুলো সুরও করেছে এবং আমি তারপর রেকর্ডিংটা ইংল্যান্ডে করলাম, কারণ ও ওখানে থাকে। ওখানে গিয়ে আমরা রেকর্ডিং ইংল্যান্ডে করলাম, একসাথে বসে কাজ করলাম। এটা একটা অদ্ভুত আনন্দ আছে, ভাই বোন মিলে যে সেই ছোটবেলার কত কিছু মনে পড়ে গেল। তারপরে বাবা মার কথা মনে পড়লো, বাবা মা প্রচন্ড ইন্সপিরেশন, তাদের অ্যাকচুয়ালি সব কিছু প্রাপ্য। আমাদের আমরা যেটা করছি তার পেছনে তাদের বিরাট অবদান আছে। আচ্ছা, এর পাশাপাশি কিন্তু ওস্তাদ আব্দুল কাদের খানের কাছে আপনার হাতে খড়ি হয়েছিল এবং উচ্চাঙ্গ সঙ্গীত এবং নজরুল সঙ্গীত দিয়ে কিন্তু আপনি শুরু করেছিলেন। এরপর আবার আপনি চলে এলেন আধুনিক গানের দিকে। এই চলে আসাটা আসলে কেন? আধুনিক গানের ভেতর কিন্তু সবকিছুর একটা রিফ্লেকশন পাওয়া যায়। আমরা নজরুল কিন্তু প্রচন্ড আধুনিক, মানে আমার নজরুলের গান যখন করি, নজরুলের একটা ধারা আছে, একটা মানে অবশ্যই তার রাগাশ্রয়ী গান মেইনলি হয় এবং
আমি মনে করি যে এত ভ্যারাইটি নজরুলের গানে রয়েছে, সেটা মানে কুল খুঁজে পাওয়া যায় না। তো নজরুলের গানের থেকেই কিন্তু এই ইন্সপিরেশনটা পাওয়া, যে আধুনিক মডার্নে চলে যাওয়া। এবং এই মডার্ন গানটা অ্যাকচুয়ালি বলা যায় যে এই ভ্যারাইটি গুলোকে একসাথে করে কিছু করা যায়। হ্যাঁ, তো আধুনিক গানটার সাথে সাথে যে আমি নজরুল করি না তা না, আমার সামনেই নজরুল সঙ্গীতের একটা অ্যালবাম করার একটা প্ল্যান হচ্ছে এবং কাজ করছি এটার উপর আপাতত, এবং আরেকটি সেমি ক্লাসিক্যাল আধুনিক গানের অ্যালবামের উপরও কাজ করছি। তো নজরুল আসলে কখনোই যাবে না, নজরুল রয়েই যাবে আমার ভেতর। আর উচ্চাঙ্গ সঙ্গীতটা তো বেসিক, এটা সাধনা, এটা সাধনা, প্রতিদিনের সাধনা। এটার সাথে আমার খুব ভালো একটা বন্ডিং আছে, এবং গান শিখতে হবে, গানের যে বেসিক গুলো, এটার জন্য উচ্চাঙ্গ সঙ্গীত আমার প্রথম তালিম নেওয়া হয়েছে, এবং সেটা আজও আমি করে যাচ্ছি। ক্লাসিক্যাল সাধনার কথা বললেন, আমি ইন্টারাপ্ট করলাম। সাধনার বিষয়ে যদি একটু আসতে চাই, সঙ্গীত সাধনার একটা বিষয়, এবং আপনি প্রবাসে রয়েছেন, সেখানে আপনার নিজস্ব কাজ রয়েছে, আপনি একজন পেশায় আর্কিটেক্ট, পেশাগত দায়িত্ব, সামাজিক দায়িত্ব, পারিবারিক দায়িত্ব, সবকিছু শেষ করে এই সাধনার সময়টুকু কি পাওয়া যায় আপনার? পাওয়া যায়। আমি অবশ্যই এই সাধনার সময়টুকু তুলে রেখে দিই, কারণ সঙ্গীত আমার প্যাশন। সঙ্গীতের সাথে আমার যে বন্ড, সেটা আমি মানে এটা আমার প্রতিদিনের ব্যাপার যে আমি সঙ্গীতের জন্য সময় বের করব। মানুষ যেটা পছন্দ করে করতে, তার জন্য কিন্তু মানুষ অবশ্যই একটা সময় আলাদা করে রেখে দেয়, এবং সঙ্গীতের জন্য আমার সেই সময়টা আছে। আমার চিন্তা ভাবনায় সঙ্গীত থাকে, আমি নেচারে সঙ্গীত পাই, আমি যখনই কোনো ভালো অনুভূতি আমার হয়, সঙ্গে সঙ্গে আমার একটা গান মনে পড়ে, যে এখন মনে হচ্ছে আমি গান করি একটা। এই যে এই ভালো ফিলিংস এর সাথে, এমনকি মাঝে মধ্যে মন খারাপ হলেও মনে হয় আমি একটা গান করলে আমার ভালো লাগবে। গানের সাথে ঈশ্বরের সম্পর্ক আছে, গান সঙ্গীত আমার সাথে জড়িত, আমি এটা ছাড়া তো থাকতে পারবো না। চমৎকার। আর এর পাশাপাশি এই যে গানের কথা বললেন, যে দেশে এসেছেন, একটা মিউজিক ভিডিওর কথা কাজও কিন্তু আপনি করছেন, একটু যদি বলতেন। সঙ্গে আমার চল, এই গানের সাথে সাথে মিউজিক ভিডিওটা কতদূর অগ্রসর হলো? হ্যাঁ, আমার শুটিংটা হয়ে গেল কালকে, আর কিছু কাজ তো অবশ্যই থেকে যায়। এটাও একটা টিম ওয়ার্ক, অফকোর্স। আমি আমার পার্টটা করেছি, তারপর কিছু পার্ট থাকে যেটা বিভিন্ন যার যে নিজস্ব ট্যালেন্ট, সেটা দিয়ে, স্কিল দিয়ে তারা কাজটা করেন। তো সবার প্রতি সবাইকে খুব থ্যাঙ্কস, যে যারা সবাই ছিল ওখানে ইউনিট। এই গানটার একটা বড় ব্যাপার হলো, এই গানটা সবার গান। সঙ্গে আমার চল, আমরা তুমি যে কাজই করতে চাও, আই হিয়ার উইথ ইউ, এবং আমার সাথে চলো, আমরা সবাই মিলে একসাথে উইন করব, সাকসেসফুল হব। এটা উদ্দীপনার গান, এটা শুধু তারুণ্যের গান না, এটা সবার জন্য গান। তো এই টাইটেল সংটাই হলো আকাশ ডাকে হাতছানিতে ধরবি নাকি নীল। আচ্ছা, সো ইউ ক্যান গো এনিওয়্যার ইফ ইউ ওয়ান্ট টু। এই গানটা শুনতে পারি? তো শুনলে বেশ ভালো লাগতো। আচ্ছা, আমি কিছুটা খালি গলায় করি। নিশ্চয়ই। আকাশ ডাকে হাতছানিতে ধরবি নাকি নীল, সাগর মাঝে খুঁজবি নাকি উড়ান্ত গাংচিল, মরুর বুকে তৃষ্ণা জাগে পাতাল খুঁড়ে জল, জলের গভীর দেখবি যদি সঙ্গে আমার চল, সঙ্গে আমার চল। বাহ, অসাধারণ। অনেক ইন্সপিরেশন মানুষকে দিতে পারবে এই গানটা। আসলে অনেক ভালো লাগলো গানটা শুনে। ধন্যবাদ। আচ্ছা, এইবার আসি আপনার অন্যান্য কাজ প্রসঙ্গে। আপনি শুধু গানই করেন না, আপনি তার পাশাপাশি একজন আর্কিটেক্ট, এবং এর পাশাপাশি আপনার আরো একটি গুণ রয়েছে, আপনি ভালো আঁকেন, অনেক চমৎকার আঁকেন। আমার হাতে এই মুহূর্তে দুটো বই রয়েছে, যে বইগুলোর প্রচ্ছদ কিন্তু আপনি করেছেন। একটা কেতন শেখের রচনায় চতুষ্পদ যে গ্রন্থটি, এই গ্রন্থের প্রচ্ছদ করেছেন, এবং আরো একটা রয়েছে আমার হাতে, দিনমণি। এটি বর্ণা আহমেদের লেখা একটি গ্রন্থ, সেই গ্রন্থের প্রচ্ছদ বেশ চমৎকার। এই আঁকাআঁকি প্রসঙ্গে যদি একটু জানতে চাই, আঁকাআঁকি বিষয়টা কিভাবে এলো? আমার মার কাছে শুনেছি, ছোটবেলা কথাও বলিনি, কিন্তু আমার বাবার একটা কলম আর একটা ডায়েরি নিয়ে সারাদিন আমি কিছু একটা আঁকতাম। আমাকে অনেক সময় পাওয়া যেত খুব কোনায় বসে ছবি আঁকছি, কিছু একটা আঁকছি, তখন কিন্তু আমার বয়স জাস্ট হাতে কলম ধরার বয়স। আচ্ছা। তো আমার আসলে যে কোনো কিছু প্রকাশের ইয়ে ছিল কিছু আঁকা,
মানে আমি যখনই বসে থাকি হয়তো কিছু স্কেচ করছি, মানে আঁকা এই আরেকটা জিনিস, ছবি আঁকাও কিন্তু আমার খুবই ক্লোজ একটা জিনিস। এই ছবি আঁকার সাথে মনে হয় একটা সবসময় চিন্তা ভাবনাগুলোকে এঁকে ফেলি। তো আঁকা, ছবি আঁকা, তারপর পেইন্টিং ইন আ ওয়ে লাইক অয়েল পেইন্টিং, ওয়াটার কালার, পেন এন্ড ইঙ্কের স্কেচ, এগুলো কিন্তু ছোটবেলা থেকেই করছি। এবং সেইটা একটা উৎসাহ, সেটার একটা কারণ ছিল আমি কিছুটা ক্রিয়েটিভিটির দিকেও মানে আমার চলে যাওয়া, যে আমি আর্কিটেক্ট হব। আমার সাথে এই জিনিসটা থেকে যাবে যে এনিথিং আই ক্যান ইম্যাজিন আই ক্যান ড্র ইট। বাহ। সো আমি সেটা একটা ম্যাজিকের মতো, একটা হোয়াইট পেজে জাস্ট ড্র হোয়াট আই ওয়ান্ট টু ডু, আমি কি ক্রিয়েট করতে চাচ্ছি, এটা অ্যাকচুয়ালি ওটাকে হেল্প করেছে। আসলে এই যে আঁকাআঁকি কিন্তু একটা ওয়ার্ড, যেটা আমরা বলতে পারছি না, পেইন্টেড ওয়ার্ড, যেগুলো কোনো অক্ষর না দিয়েই কিন্তু অনেক কিছু বলে দিচ্ছে। আপনার আঁকাআঁকিতে দেখলাম যে প্রচ্ছদগুলোতে দেখলাম আপনি বেশ উজ্জ্বল রঙের ব্যবহার করছেন, সেখানে কিন্তু কোনো বিষণ্ণতার ছোঁয়া নেই। এই উজ্জ্বল রঙগুলো কেন? উজ্জ্বল রঙগুলো আনন্দের রং। উজ্জ্বল রঙগুলো মূলত আসলে মন যখন ভালো থাকে তখন এই রঙগুলো, একটা ছবি এঁকে ফেলি, ছবিগুলো তখন সেটার মধ্যে রিফ্লেকশন হয়। তো এই বইগুলো যখন, এই কবিতাগুলো যখন পড়লাম, এই কবিতা পড়ে যখন মনে হলো যে আমি কি ধরনের প্রচ্ছদ করতে পারি, এটার ভেতর এটার থিমটা, এটার কনসেপ্টটা আমাকে উৎসাহিত করলো যে আমি কালারফুল একটা এটার প্রকাশ দেব। সো সেইভাবেই কিন্তু এই কালারগুলো চলে আসে। তবে হ্যাঁ, মন বিষণ্ণতার সময় অনেক সময় অনেক ধরনের কালার আসে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমার যত ছবি আমি পেইন্টিং করেছি, আমার একটা এক্সিবিশন হলো সিডনিতে এই বছরের প্রথম দিকে, বাংলা আর্ট এক্সিবিশন। সেখানে বাংলাদেশের কয়েকজন আর্টিস্ট ছিলেন, কিন্তু আমার ছবিগুলোর ভেতরে কিন্তু কালার ছিল। কারণ আমার কাছে মনে হয় দেশটা নীল সবুজে ভরা, আর আমাদের সেই সবুজ, তার ভেতর লাল পতাকা, লাল সূর্য তো আছে। তো আমি সবসময় নীল আর সবুজ, সবসময় কালার নিয়ে কাজ করতে পছন্দ করি। আর পানি, ওয়াটার ইজ ওয়ান অফ দ্য থিং যেটা থেকে সব লাইফের উৎপত্তি। তো ওয়াটারটা আমাকে খুব আকর্ষণ করে। তো পানি, জল রং, তারপর ট্র্যাঙ্কুইলিটি, ট্রান্সপারেন্সি, এগুলো আমার ছবির ভেতর সবসময় থাকে। বাহ, চমৎকার। আপনার এই কাজের প্রসঙ্গে যদি একটু আসি, আমরা দেখতে পেলাম যে গান করেছেন কেতন শেখের অ্যালবামে, এবং আপনি বইয়ের প্রচ্ছদও করেছেন কেতন ভাইয়ের লিখাই একটা বইয়ে। এই যে ভাই বোনের মাঝেই যে কাজ করা, এর বাহিরে কাজ করা হচ্ছে না, আপনার কি এখানে মানে আত্মীয় কিংবা পরিবারের মধ্যে যখন কাজটা করেন, ওই সময় কি মানসিক চাপটা একটু বেশি থাকে, যে না, যেহেতু আমার ভাইয়ের কাজ করছি সেহেতু আমার কাজটা আর একটু পারফেকশনিস্ট ওয়েতে কাজ করেন, এর বেশি কি কেয়ার নিয়ে করেন? না, কাজ যখন করি আসলে অ্যাপ্রোচটা কিন্তু যে কাজই করি সে কাজের ভেতরেই ডিভোশনটা থাকে, এবং পারফেকশনটার অবশ্যই একটা মনে হয় যে হ্যাঁ, যে কোনো কিছু পারফেক্ট করতে ইচ্ছে করে, সবার মতো আমারও ইচ্ছে করে। মানসিক প্রেশার ঠিক ওইভাবে ছিল না, তবে ছোট ভাইয়ের সাথে কাজ করার একটা মজাও আছে, আনন্দ আছে। এটা একটা শুরু, আবার শুরু করলাম। তবে এর আগে অনেক, আমার আসলে এটা ফার্স্ট সোলো মিউজিক অ্যালবাম, যেটার 10টা গানই আমার গাওয়া। কিন্তু আমার আমি যখন তখন আমার মনে হয় 16 বছর, হ্যাঁ। তো তখন আমার যে প্রথম একটা ছড়া গানের একটা অ্যালবাম বেরিয়েছিল সঙ্গীতা থেকে। তো সেটা কিন্তু ছিল কয়েকজন ক্ষুদে শিল্পী, আমি তখনও ক্ষুদের গ্রুপেই পড়তাম, শিশু শিল্পী বলতে পারে। সেই ইয়েতে তো ওটা যে টাইটেল সং ছিল, দেখতে ছোট্ট বলে আমরা নৈক ছোট্ট এত, সেটাও কিন্তু আমার করাই ছিল সেই অ্যালবামটাতে। তো তখনও কাজ করেছি অন্য সুরকারের সাথে, অন্য গীতিকারের সাথে, কিন্তু ফোকাস ওইটা কিন্তু সবসময় এটা মেনটেন করার চেষ্টা করেছি। আমি মনে হয় একটু হয় না, মানে জিনিসটা ঠিক করে করতে হবে, যেটাই করার একটা চিন্তা করেছি সেটা ভালো করে করতে হবে। কেতনের সাথে কাজ করার সময় যে আমার অবশ্যই একটা ভেতর ছিল যে ভাইয়ের সুরটা কত সুন্দর করে আমি আমার গলায় সেটা ধারণ করতে পারি, সেটা কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড সবসময় কাজ করে। এটা হলো একটা রেসপেক্ট করা, যে একজন একটা সুন্দর সুর করেছেন, যেই করবে, যার সাথে আমি ভবিষ্যতে কাজ করব, সবসময় আমার ভেতরে এটা থাকবে যে তার একটা মনের, সে নিজে কত মানে চিন্তা ভাবনা করে একটা সুর করেছে, সেই সুরটাকে রেসপেক্ট করে আমার অবশ্যই সেটার জন্য গাইতে হবে।
তো এটা তো সব সময় থাকবে, সব কাজে থাকবে। আচ্ছা, শুরুতেই আপনি কিন্তু গল্প প্রসঙ্গে একটু বলেছিলেন যে পারিবারিক আবহ যেটা, পরিমণ্ডল যেটা, সেটা বেশ সংস্কৃত মনা ছিল। বাবা মার অনুপ্রেরণা ছিল, ভাই বোন সবার উৎসাহ ছিল, আগ্রহ ছিল। একটু যদি বলি যে এখন আপনার একটা পরিবার হয়েছে, আপনার স্বামী সন্তান রয়েছে, সেখানে সেই অনুপ্রেরণার জায়গাটা কি সেভাবেই আছে? হ্যাঁ, সেভাবে আছে। আচ্ছা, বাহ। সবসময় একটা অনুপ্রেরণা অবশ্যই পেয়েছি আমার স্বামীর থেকে, এবং আমার ছেলেও এখন সেটা বোঝে। যখন সে ছোট ছিল তখন থেকে কিন্তু সে প্রচন্ড বুঝতো তার মা কি কি কাজ করছে, সে খুবই প্রাউড হতো মাকে নিয়ে। এবং এখনো এই আমার ছেলের বয়স 14, সে এখন আমি যখন দেশে আসছি জানে সে কি করবে, প্রতিদিন সে আমার সাথে যোগাযোগ করছে আর সেটা জানতে চাচ্ছে, তুমি এটা করেছো, হাউ এক্সাইটিং, এটা করেছো। তো এই সাপোর্টটা কিন্তু আমি অবশ্যই পেয়েছি, এবং সেখানেও একটা পরিবেশ আছে। আমার ছেলেও গান করে। আচ্ছা, সেই ক্ষেত্রে যদি একটু জানতে চাই, যেহেতু দেশের বাহিরে জন্ম এবং বেড়ে ওঠা একটা প্রজন্ম, তো এই প্রজন্মে আপনার ছেলেদের কথা বলছি, যে এই প্রজন্মে যারা রয়েছে তাদের মধ্যে বাংলাদেশী সংস্কৃতির প্রতি যে আগ্রহ বা সংস্কৃতি চর্চার ক্ষেত্রে যে প্রয়োজনীয়তা, তারা কি কতখানি অনুভব করে, আপনার কি মনে হয়? করে, সেটার জন্য প্যারেন্টসরাও অনেক কাজ করে। মানে বাবা মার একটা অবশ্যই অবদান সবসময় থাকে, আমি দেখেছি। এবং আমাদের বাইরে যে আছি যে কদিনই, মানে আমি দেখেছি আমাদের যে বিশেষ দিনগুলো, পহেলা বৈশাখ, তারপর জাতীয় 16ই ডিসেম্বর, এবং প্রতিটা এই নজরুল রবীন্দ্র জয়ন্তী, প্রতিটা অকেশনকে আমরা খুব সুন্দরভাবে আমাদের মানে এই উপস্থাপন করি সে কমিউনিটির সামনে, এবং সবাই ইনভলভ হয় এটার ভেতর, এবং বিভিন্ন রকম সামাজিক এবং কালচারাল চর্চা সেখানে আছে। তো কমিউনিটি কিন্তু বাংলাকে বাঁচিয়ে রাখা এবং বাংলাকে আরো হাইলাইট করার কাজ করে যাচ্ছে। এবং বাংলাদেশ এবং বাংলা ভাষা সব এগুলো নিয়ে অবশ্যই বাইরেও কাজ হচ্ছে। বাংলাদেশে আমরা খুবই প্রাউডলি আমরা এখন অনেকগুলো কাজ করি ওখানে। আমরা 21শে ফেব্রুয়ারি উদযাপন করি, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ মুভমেন্টে ওয়াক করি। আমাদের এখন আপাতত পহেলা বৈশাখ সব ধরনের অনুষ্ঠানে বেশ উৎসাহ উদ্দীপনা নিয়েই আপনারা উদযাপন করছেন। উৎসাহ উদ্দীপনা নিয়ে উদযাপন করছে, বাচ্চারা এটার ভেতর পার্টিসিপেট করছে, এবং কিছু বাচ্চা তো খুব ভালো বাংলা গান গাইছে, বাংলা কবিতা বলছে। তো আমাদের খুবই ভালো লাগে যখন এই পরের জেনারেশনও বাংলাকে ধরে রাখার চেষ্টা করছে, এবং তারা খুবই প্রাউডলি সেটা করে। সেটা আমাদের খুবই ভালো লাগছে আর কি। আপু, গল্প করতে করতে অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক ভালো লাগছিল গল্প করতে। আমরা অনুষ্ঠান শেষ করব, কিন্তু তার আগে আপনার একটা গান শুনতে চাই। আপনার একটা গান শুনতে শুনতে আমরা বাড়ি যাব। তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি, আপনি ঠিক করেন কোন গানটি গাইবেন। দর্শক, কথা হচ্ছিল আজকের অতিথির সাথে। 21শে দুপুরে আজকের আয়োজন এখানেই শেষ। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। শুভ দুপুর। গান শুনবো এবার। জুলিয়া, তুমি কি আমার অ্যালবাম থেকে একটি গান শুনবে? আপনি যেখান থেকে খুশি, আপনার পছন্দের একটা গান। আচ্ছা, আমি একটা লালন করি। জি জি, নিশ্চয়ই। সর্বসাধন সিদ্ধ হয় তার, সর্বসাধন সিদ্ধ হয় তার, মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, মানুষ গুরু নিষ্ঠা যার। নদী কিংবা বিলবাউর খাল, সর্বস্থলে একই এক জল। একা মেরে সাই ফেরে সর্বঠাই, মানুষে মিশিয়া হয় বিধান তার, মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, মানুষ গুরু নিষ্ঠা যার। যারা আসেন পৃথিবীকে সুন্দরের আলোয়